গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা সিম্পল মেশিন এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, একটাই লেকচার হয়েছিল সিম্পল মেশিনের। আমরা ডিসকাস করেছিলাম যে মেশিন কাকে বলে, ঠিক আছে, কী কী রকমের মেশিন হয়, সিম্পল মেশিন, কমপ্লেক্স মেশিন। তার মধ্যে সিম্পল মেশিন আমরা বলেছিলাম যে টোটাল 6 টাইপের সিম্পল মেশিন হয়: লিভার, ইনক্লাইন প্লেন, পুলি, স্ক্রু, হুইল অ্যান্ড অ্যাক্সেল, এগুলো সব আমরা বলেছিলাম, তাই তো। তার মধ্যে একটা টাইপই খালি ডিসকাস করা হয়েছিল, সেটা হচ্ছে লিভার। ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার অবধি ডিসকাস করা হয়েছিল। লিভারটা কমপ্লিট হয়েছিল আমাদের। তো আজকে আমরা সেকেন্ড যে সিম্পল মেশিন, সেখান থেকে আজকে শুরু করব। তো সেকেন্ড সিম্পল মেশিন লিভারের পর যেটা, সেটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন। তোমরা সবাই নিজের বইটা খোলো, তাহলে বুঝতে সুবিধা হবে। বইটা খোলো, ঠিক আছে। দেখো ইনক্লাইন্ড প্লেন কী দিয়েছে। ইনক্লাইন্ড প্লেন কী বলেছে যে অ্যান ইনক্লাইন্ড প্লেন ইজ আ স্ল্যান্টিং সারফেস হুইচ কানেক্টস টু পয়েন্ট অ্যাট ডিফারেন্ট হাইট সো দ্যাট হেভিয়ার অবজেক্ট ক্যান বি মুভড আপ অর ডাউন ইজিলি। মানে ইনক্লাইন্ড প্লেন হচ্ছে বেসিক্যালি একটা স্ল্যান্টিং সারফেস। ইনক্লাইন্ড প্লেন বেসিক্যালি হচ্ছে একটা স্ল্যান্টিং সারফেস। কীরকম না, যেখানে দুটো পয়েন্ট ডিফারেন্ট হাইটে থাকবে এবং তারা বাই সামহাও কানেক্ট থাকবে, ঠিক আছে। ধরো একটা পয়েন্ট তোমার, আমি দিচ্ছি তোমাকে, ধরো একটা পয়েন্ট তোমার এখানে আছে, আর একটা পয়েন্ট এখানে আছে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে ধরো সারফেসটা, ধরো এটা সারফেসটা প্লেন সারফেস, এইখানে একটা পয়েন্ট আছে আর এইখানে একটা পয়েন্ট আছে। তাহলে কি পয়েন্টটা ডিফারেন্ট হাইটে হচ্ছে, তাহলে এই পয়েন্টটা সামহাও নিজেদের মধ্যে কানেক্ট থাকবে, বুঝতে পারলে। এই পয়েন্টটা নিজেদের মধ্যে সামহাও কানেক্ট থাকবে। তো এটাকে আমরা কি বলবো, সারফেসটাকে বলবো ইনক্লাইন্ড প্লেন, যাতে যে কোনো অবজেক্ট খুব ইজিলি স্লাইড করে যেতে পারে। তুমি ইজিলি কি অবজেক্টটাকে ঠেলে ওপরেও তুলতে পারবে উইথ আ মিনিমাম ফোর্স, ঠিক আছে, আর অবজেক্টটাকে ইজিলি ওপর থেকে নিচে স্লাইড করে নিচেও নামাতে পারবে উইথ আ মিনিমাম ফোর্স, বুঝতে পারলে। আচ্ছা, কি বলেছে, অ্যান ইনক্লাইন্ড প্লেন রিডিউসেস দ্য এফর্ট নিডেড টু লিফট দ্য অবজেক্ট বাট ডাজ নট রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক। বলছে ইনক্লাইন্ড প্লেন কী করবে না, ইনক্লাইন্ড প্লেন জাস্ট তোমাকে হেল্প করবে যাতে তোমার এফর্টটা কমে। তুমি যদি অবজেক্টটাকে হাতে করে তুলে ওপরে নিয়ে যাও, তাহলে তোমার যতটা এফর্ট লাগবে, তুমি যদি উইথ দ্য ইনক্লাইন্ড প্লেন সেটাকে নিচ থেকে ওপরে তোলো, তাহলে তোমার এফর্টটা কিন্তু কম লাগবে। মানে এফর্টটা রিডিউস করবে ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে। কিন্তু কোনো রকম কিন্তু ওয়ার্ক ডান কমবে না। আগেও তোমার যা ওয়ার্ক ডান ছিল উইদাউট ইনক্লাইন্ড প্লেন, এখন উইথ দ্য হেল্প অফ ইনক্লাইন্ড প্লেন এখনও কিন্তু ওয়ার্ক ডান সেই একই থাকবে, শুধু এফর্টটা তোমার কমে যাবে। তাহলে এই যে ইনক্লাইন্ড প্লেন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ইনক্লাইন্ড প্লেনটা কোথায় দেখা যায়? এই ইনক্লাইন্ড প্লেনটা দেখা যায়, দেখবে এক্সাম্পল তোমাদের দিয়েছে, অ্যাট দ্য কনস্ট্রাকশন সাইট ফর লিফটিং অর মুভিং হেভি লোড ওয়ার্কার পুশ দ্য লোড ইউজিং অ্যান ইনক্লাইন্ড প্লেন সো দ্যাট ইট মুভস উইদাউট মাচ এফর্ট। তাহলে মেনলি এটা দেখা যায় ইনক্লাইন্ড প্লেনটা কোথায়, কনস্ট্রাকশন সাইটে। কনস্ট্রাকশন সাইট এটা হচ্ছে এক্সাম্পল, যে কনস্ট্রাকশন সাইটে আমরা ইনক্লাইন্ড প্লেনটা দেখতে পাবো, যেখানে ওয়ার্কাররা কাজ করে। ধরো কোনো একটা রোড কনস্ট্রাক্ট হচ্ছে বা কোনো একটা বিল্ডিং কনস্ট্রাক্ট হচ্ছে, সেখানে এই হেভি অবজেক্টগুলো কী করবে, ওয়ার্কাররা উইথ আ মিনিমাম ফোর্স কিন্তু ওপর নিচে করতে পারবে যে কোনো অবজেক্ট, বুঝতে পারলে। আচ্ছা, এছাড়া আমরা ইনক্লাইন্ড প্লেন কোথায় দেখতে পাই? এছাড়া আমরা ইনক্লাইন্ড প্লেন কনস্ট্রাকশন সাইট ছাড়াও কোথায় দেখা যায়? দেখো লেখা আছে, অলসো অ্যাট দ্য স্টিপার অফ দ্য স্লোপ অফ দ্য ইনক্লাইন্ড প্লেন দ্য মোর ইজ দ্য এফোর্ট নিডেড টু পুশ দ্য লোড। স্টিপার অফ, দেখো কী দিয়েছে এখানে, স্টিপার অফ দ্য ইনক্লাইন্ড প্লেন। মানে দেখবে কোনো কোনো স্কুলে বা অফিসে দেখবে যারা আর কি হুইল চেয়ারে বসে ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সবাই তো আর কি হেঁটে চলে যেতে পারে না, যে ধরো পায়ে অসুবিধা আছে, পায়ে প্রবলেম আছে, অনেকে হুইল চেয়ার সাপোর্টে চলাফেরা করে। তো সেখানেও দেখবে কিন্তু এরকম র্যাম্পের মতো করা থাকে, এরকম র্যাম্পের মতো করা থাকে। র্যাম্প মানে কি, ওটা একটা ইনক্লাইন প্লেনই কিন্তু, যাতে করে তুমি কি সেই পার্সনকে হুইল চেয়ারে বসে ইজিলি ওপরে তুলতে পারো। কারণ যদি স্টেয়ার থাকতো তাহলে তো উপরে ওঠানো যেত না, না, ওই জন্য র্যাম্প করা থাকে। এটা বিভিন্ন জায়গায় করা থাকে, অফিসে থাকে, স্কুলে থাকে, ইউনিভার্সিটি থাকে, বিভিন্ন পাবলিক ধরো গভর্নমেন্ট অফিসে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, যাতে ইজিলি তারা কিন্তু চলাফেরা করতে পারে উইথ দ্য হেল্প অফ অ্যানাদার পার্সন, বুঝতে পারলে। আচ্ছা, এবার আমি চলে আসছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ইনক্লাইন প্লেনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো আগের দিন পড়িয়েছিলাম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি ইনক্লাইন প্লেনের? না, ইনক্লাইন প্লেনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমার কী হবে, রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন টু ইটস ভার্টিক্যাল হাইট। মানে এটা হচ্ছে পার্টিকুলারলি তোমার ইনক্লাইন প্লেনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কী বললাম, দুটো তোমার কোয়ান্টিটির রেশিও। কী কী কোয়ান্টিটি? লেন্থ আর ভার্টিক্যাল হাইট। কার লেন্থ? ইনক্লাইন প্লেনের লেন্থ। তাহলে আমরা ওপরে কী লিখব, লেন্থ অফ দি ইনক্লাইন্ড প্লেন, লেন্থ অফ দি ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে। ব্র্যাকেটে লিখতে হবে ক্যাপিটাল এল, আর নিচে লিখতে হবে ভার্টিক্যাল হাইট, ভার্টিক্যাল হাইট, এটা এইচ।
এল আর এইচ এর রেশিওটাকে বলা হয় ইনক্লাইন প্লেনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজের মনে রাখবে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু ইনক্লাইন প্লেনের কিন্তু গ্রেটার দেন 1 হয়, একের থেকে বেশি হয়। কারণ আমরা আগের দিন ডিসকাস করেছিলাম যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের সঙ্গে ইকুয়াল হতে পারে, লেস দ্যান 1ও হতে পারে, ইকুয়াল টু 1ও হতে পারে। দেখো লেখা আছে দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এন ইনক্লাইন প্লেন ইজ গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ এফোর্ট নিডেড টু লিফট আ লোড বাই এন ইনক্লাইন্ড প্লেন ইজ লেস দ্যান দ্য লোড। মানে এফোর্টটা যত লাগবে তোমার সে কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা লোডকে ওপরে তুলতে থ্রু ইনক্লাইন প্লেন, নিচ থেকে ধরো ওপরে তুলছো, ওপর থেকে নিচে নামাচ্ছ, তোমার যতটা এফোর্ট লাগবে সেই এফোর্টটা কিন্তু লোডের থেকে কম। মানে এফোর্ট তোমার কী হবে, লেস দ্যান লোড, মানে লোডটা বেশি হবে। ওই জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমার কি একের থেকে বেশি হচ্ছে। দেখো এখানে লেখা আছে দ্য অ্যামাউন্ট অফ এফোর্ট নিডেড টু লিফট আ লোড বাই এন ইনক্লাইন প্লেন ইজ লেস দ্যান দ্য লোড, লোডের থেকে কম। তার মানে কি আলটিমেট লোডটা বেশি হবে, এফোর্টটা কম হবে। ওই জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। তার মানে এটা কী কাজ করবে, ইট অ্যাক্ট অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার, ইট অ্যাক্টস অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। তার মানে যে কটা সিম্পল মেশিনের তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বেশি, যে কটা সিম্পল মেশিনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমার একের থেকে বেশি হবে, প্রত্যেককেই কিন্তু অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার কাজ করবে। তার কারণ এখানে তোমার এফোর্টটা কম, লোডটা বেশি। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আচ্ছা, এছাড়া দেখো আরও কিছু কিছু এক্সাম্পল দিয়েছে ইনক্লাইন প্লেন। দেখো লেখা আছে সাম এক্সাম্পলস অফ ইনক্লাইন প্লেন আর চিলড্রেন স্লাইড ইন প্লে গ্রাউন্ড। দেখবে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে খেলার মাঠে কিন্তু স্লাইড থাকে একটা, ওটাও কিন্তু অ্যাজ আ ইনক্লাইন প্লেন কাজ করে। দেখবে থাকে, আমরা অনেকে খেলেছি, দেখবে এরকম একটা থাকে, ঠিক আছে, এখানে দেখবে স্লাইড থাকে যেখানে বাচ্চারা কিন্তু খেলে, উপর থেকে কিন্তু স্লাইড করে নিচে পড়ে যায়। আবার এখানে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে এখানে উপরে ওঠে, আবার উপর থেকে নিচে থেকে কিন্তু স্লাইড করে। ঠিক আছে, তো স্লাইডার কিন্তু থাকবে দেখবে প্লে গ্রাউন্ড, ওটাও কিন্তু অ্যাজ এক্সাম্পল অফ তোমার ইনক্লাইন প্লেন হবে। তারপর দেখো র্যাম্প ফর হুইল চেয়ার, যেটা একটু আগে বললাম যে হুইল চেয়ার সাপোর্ট কোনো পার্সন যদি চলাফেরা করতে চায় তাহলে কিন্তু উইদাউট ইনক্লাইন প্লেন, মানে যেটাকে র্যাম্প বলা হয়, উইদাউট র্যাম্প কিন্তু চলাফেরা করতে পারবে না, নিচ থেকে উপরে যেতে পারবে না, তাই না? তাহলে র্যাম্পও কিন্তু ইউজ করা হয়, বিভিন্ন পাবলিক অফিসে থাকে। ঠিক আছে, তো এটাও কিন্তু ইনক্লাইন প্লেনের এক্সাম্পল হবে। তারপরে স্লোপিং রোড, ঠিক আছে, এটা কিন্তু ইনক্লাইন প্লেনের এক্সাম্পল। আচ্ছা, এখনকার দিনে দেখবে ম্যাক্সিমাম জায়গাতে এই র্যাম্প কিন্তু কম্পালসারি করে দেওয়া হয়েছে। মানে বিভিন্ন সরকারি অফিসে, তোমার হসপিটালে, বিভিন্ন তোমার ধরো পাবলিক গ্যাদারিংসে র্যাম্পটা কিন্তু কম্পালসারি। স্কুলে, কারণ সবাই তো ফিট অ্যান্ড ফাইন নয়, কারো কারো কিন্তু হুইল চেয়ার সাপোর্টের দরকার পড়ে, তো তারা কী করে যাওয়া আসা করবে, তারা কী করে উপরে উঠবে? সেজন্য কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই, বিশেষ করে তোমার হসপিটালে বলো, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে বলো, কোনো সরকারি অফিসে বলো, গভর্নমেন্ট অফিসে বলো, এখানে কিন্তু র্যাম্পটা কম্পালসারি করে দিয়েছে। বুঝতে পারলে? তাদের জন্য তো র্যাম্পটা কিন্তু অ্যাজ এ এক্সাম্পল অফ ইনক্লাইন প্লেন। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা ইনক্লাইন প্লেনটা কমপ্লিট করলাম। ঠিক আছে, তো লিভার হলো আমাদের ইনক্লাইন প্লেন, এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইপ অফ তোমার সিম্পল মেশিন। আচ্ছা, এরপরে চলে আসছি, দেখো নেক্সট আমরা সিম্পল মেশিন যেটা পড়বো সেটা হচ্ছে পুলি। নেক্সট সিম্পল মেশিন যেটা পড়বো সেটা হচ্ছে পুলি। দেখো পুলি কীরকম দেখতে হয়, সবার আগে ছবিটা আঁকি, আমাদের বইতে দেখবে ছবিটা দেওয়া আছে। পুলি অনেকটা এরকম দেখতে হয়। দেখো এই ছবিটা আঁকছি, ঠিক আছে, এটা সার্কেলের মতো থাকে, এখানে একটা অ্যাক্সিল লাগানো থাকে, ঠিক আছে, এখান থেকে তোমার লোডটা চাপানো হয়, এল ফর লোড, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এফোর্টটা, এটা হচ্ছে এফোর্ট, ই ফর এফোর্ট, ঠিক আছে। আচ্ছা, এটা সাপোর্ট, এই সাপোর্ট থেকে পুলিটা ঝোলানো থাকে, এটাকে সাপোর্ট বলে, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে এটা হচ্ছে তোমার অ্যাক্সেল, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে অ্যাক্সেল। বুঝতে পারলে? আচ্ছা, দেখো তোমাদের বইতে পুলির ছবিটা দেওয়া আছে, এই পুলি তোমরা দেখেছো সবাই, ঠিক আছে। দেখবে এটা ইউজ করা হয় মেনলি তোমার ওই কুয়োতে ইউজ করা হয়, যাতে ওয়েল থেকে তুমি জলটা ইজিলি তুলতে পারো। ওয়েলে ইউজ করা হয়, কুয়োতে ইউজ করা হয়, ওয়েল, ঠিক আছে, এটাতে ইউজ করা হয়, কুয়ো থেকে জল তোলার জন্য ইউজ করা হয়। বুঝতে পারলে? তোমরা দেখেছো এটা সবাই। আচ্ছা, দেখো পুলি তোমাদের কী দিয়েছে, কী লেখা আছে দেখো বইতে, দেখো কী লিখেছে, আ পুলি ইজ এ সিম্পল মেশিন কনসিস্টিং অফ আ হুইল উইথ আ গ্রুভড রিম ইন হুইচ আ রোপ অর চেন ক্যান রান। এই যে এটা হচ্ছে চেন বা রোপ ইউজ করা হয়, ঠিক আছে, আর একটা তোমার কি থাকে, হুইল থাকে, এই যেটা হচ্ছে হুইল উইথ আ গ্রুভড রিম। রিম মানে কি, এইগুলো হচ্ছে রিম, সাইকেলের যেরকম রিম থাকে চাকাতে, এগুলো হচ্ছে রিম, আর এটা হচ্ছে তোমার হুইলটা, আর একটা অ্যাক্সেলের সাপোর্ট দেওয়া থাকে,
মাঝখানে একটা অ্যাক্সিল থাকে যাকে সেন্টার করে হুইলটাতে ঘুরতে পারে, আর এটা তোমার ইউজ হয় কি রোপ বা চেন, বুঝতে পারলে? তো এই পুরো সিস্টেমটাকে পুলি বলা হয়। ইট ইজ আ সিম্পল মেশিন। এরপর কী আছে দেখো, দ্য হুইল ইজ মাউন্টেড অন অ্যান অ্যাক্সেল অ্যান্ড ইজ ফিটেড টু আ ফ্রেম কল্ড ব্লক। এই যে এই পার্টটাকে বলা হচ্ছে ব্লক, এই যে পার্টটা দেখছো এই পার্টটাকে বলা হয় ব্লক। মানে এই যে পুরো সিস্টেমটা, এই যে হুইলটা, সেই হুইলটা উইথ অ্যাক্সেল একটা সাপোর্টের সঙ্গে আটকানো থাকে, বুঝতে পারলে? মাউন্ট করা থাকে উইথ দ্য হেল্প অফ আ ব্লক, একটা ব্লক দিয়ে। এটা জেনারেলি তোমার কী হয়, আয়রনের হয়, কোনো মেটালের হয়, ব্লক দিয়ে, ঠিক আছে? আচ্ছা, দ্য হুইল ইজ ফ্রি টু রোটেট। যেহেতু এখানে মাঝখানে একটা অ্যাক্সিল আছে, হুইলটা কিন্তু তুমি ইজিলি রোটেট করতে পারবে, মানে কোনোভাবে কিন্তু কোথাও কোনো আটকানো থাকে না, ফিক্স থাকে না, ফ্রি টু রোটেট। আচ্ছা, আ পুলি ইজ ইউজড টু লিফট হেভি অবজেক্ট বাই চেঞ্জিং দ্য ডিরেকশন অফ ফোর্স। পুলি কী কাজে লাগে? যাতে তুমি হেভি অবজেক্ট ইজিলি তুলতে পারো উইথ আ মিনিমাম ফোর্স। কী করে তুলবে না, দেখো এখানে একটা রোপ দিয়ে একটা ওয়েট এখানে ঝোলানো থাকবে বা লোড ঝোলানো থাকবে, রোপও থাকে বা চেনও থাকে। এদিকটা হচ্ছে এফর্ট, মানে তুমি এদিকে যত ফোর্স দেবে এই লোডটা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে, যত এদিকে তুমি ফোর্সটা দেবে নিচের দিকে এই লোডটা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এখানে কি বলেছে দেখো, ইট ইজ ইউজ টু লিফট হেভি অবজেক্ট বাই চেঞ্জিং দ্য ডিরেকশন অফ ফোর্স। ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারলে? কী করে করবে? যদি তোমার লোডটাকে ধরো উপরে তোলার হয়, তুমি তাহলে ফোর্সটা নিচের দিকে দেবে, আর লোডটাকে তোমাকে যদি নিচের দিকে নামাতে হয় তাহলে ফোর্সটা তুমি কি উপরের দিকে দেবে। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করে তুমি কিন্তু এই অবজেক্টটাকে যে কোনো হেভি অবজেক্ট উইথ দ্য হেল্প অফ পুলি তুলতে পারবে। আচ্ছা, এরপর চলে আসছি আমি, কি বলেছে, দ্য লোড টু বি লিফটেড অ্যাট ওয়ান এন্ড অফ দ্য রোপ অ্যান্ড দ্য এফোর্ট ইজ অ্যাপ্লাইড অন দ্য আদার এন্ড অফ দ্য রোপ। মানে যদি রোপ ইউজ করা হয় বা চেন ইউজ করা হয় তাহলে একটা পার্টে লোডটাকে টাই করতে হবে, মানে ঝোলাতে হবে, আর একটা পার্টে এফোর্ট থাকবে। এবার তুমি এদিক থেকে যত এফোর্ট দেবে, যত ফোর্স দেবে, তত লোডটা কিন্তু মুভ করবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে কী বলেছে দেখো, সাম এক্সাম্পলস অফ হোয়ার পুলিজ আর ইউজড। কী কী এক্সাম্পল দেওয়া আছে? যেমন ধরো ড্রয়িং ওয়াটার ফ্রম আ ওয়েল, কুয়ো থেকে জল তোলা, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল হতে পারে পুলির। তাহলে এক্সাম্পল লেখা যাক, ড্রয়িং ওয়াটার ফ্রম ওয়েল, কুয়ো থেকে জল তোলা উইথ দ্য হেল্প অফ পুলি। তোমাদের বই থেকে ছবি দেওয়াই আছে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল হতে পারে। আর কি হতে পারে? রেজিং আ ফ্ল্যাগ অন আ ফ্ল্যাগ পোল। কোনোদিন দেখেছো যে ফ্ল্যাগ যখন হোস্টিং করা হয় অ্যাজ আ ফ্ল্যাগ পোল ইউজ করা হয়, যে ফ্ল্যাগ পোলের ওপরে সেটা কিন্তু তোমার একটা কিন্তু পুলির কাজ করে। যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, ফ্ল্যাগ হোস্টিংয়ের সময় দেখবে অনেকে ফ্ল্যাগ পোল ইউজ করে, বুঝতে পারলে? উইথ দ্য হেল্প অফ পুলি ফ্ল্যাগটা কিন্তু ওপরে তোলা হয়, বুঝতে পারলে? একদিকে রোপ থাকে, সেই রোপটায় তুমি যত ফোর্স অ্যাপ্লাই করবে, ফ্ল্যাগ পোল কিন্তু পুলির কাজ করে, রোপটাকে আস্তে 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 উপরে উঠতে থাকবে। যত তুমি নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, ফ্ল্যাগটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে উইথ দ্য হেল্প অফ ফ্ল্যাগ পোল। তো ফ্ল্যাগ পোল কিন্তু অ্যাজ আ পুলি কাজ করে, ওখানেও কিন্তু পুলির ইউজ আছে, মানে এরকম একটা সিস্টেম থাকে, বুঝতে পারলে? আচ্ছা, পুলি আমরা কাকে বলবো না, পুলি আমরা সেই সিস্টেমটাকেই বলবো যেখানে একটা সাপোর্টের সাথে উইথ দ্য হেল্প অফ ব্লক একটা হুইল উইথ গ্রুভ রিম উইথ দ্য ইউজ অফ অ্যাক্সেল মাউন্ট করা থাকবে, আর একদিকে তোমার লোড ঝোলানো থাকবে রোপে বা চেনের থ্রু দিয়ে, আর একদিকে তোমার এফোর্ট থাকবে। সেই পুরো সিস্টেমটাকে আমরা পুলি বলবো। তাহলে আরেকটা এক্সাম্পল আমরা কী লিখলাম? আরেকটা এক্সাম্পল আমরা লিখবো, রেজিং আ ফ্ল্যাগ অন আ ফ্ল্যাগ পোল, ঠিক আছে? ফ্ল্যাগ পোলে যখন আমরা ফ্ল্যাগটা তুলি বা কোনো পতাকা যখন ফ্ল্যাগ তোলা হয় তখন কিন্তু উইথ দ্য হেল্প অফ পুলি এটা করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই দুটো এক্সাম্পল তোমার গেলো পুলির। আচ্ছা, এরপরে দেখো কী দিয়েছে, টু লিফট ভেরি হেভি লোড সেভারাল পুলিজ ক্যান বি ইউজ টুগেদার সো দ্যাট দ্য ফোর্স নিডেড টু লিফট দ্য লোড রিডিউসেস কনসিডারেবলি। মানে অনেকগুলো পুলি একসঙ্গে কিন্তু জয়েন করা থাকে। যখন খুব ভারী অবজেক্ট বা খুব হেভি লোড যখন তোলা হয় তখন এই একটা পুলিতে অনেক সময় হয় না। তার কারণ হচ্ছে যদি লোড খুব ভারী হয় তাহলে কিন্তু এই যে দড়িটা, সেই দড়িটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, বুঝতে পারলে? এখানে তো দড়ি ইউজ করা হয়, জেনারেলি চেনও ইউজ করা যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দড়ি ইউজ করা হয়। তো লোডটা যদি খুব ভারী হয় তাহলে কিন্তু তোলার সময়তে এখানে যখন ফোর্স তুমি অ্যাপ্লাই করবে, লোডটা যখন তুলবে তখন দড়িটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গেলে কিন্তু লোডটা পড়ে যাবে। তো তার জন্য কিন্তু একটা পুলিতে তখন কাজ করা সম্ভব হয় না যদি খুব ভারী অবজেক্ট হয়, তখন তোমার অনেকগুলো পুলি এরকম করে পরপর জয়েন করতে হয়, ওটাকে সিস্টেম অফ পুলি বলে। এবং এই যে অ্যারেঞ্জমেন্ট, পুলির যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম। সেটাকে বলা হয় ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম, ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম। এই সিস্টেমটা কি না, ইট ইজ আ কালেকশন অফ পুলিশ, অনেকগুলো পুলি একসাথে জয়েন করা থাকে। তোমাদের বইতে দেখবে দেওয়া আছে ডায়াগ্রামটা, তো আমি একবার আঁকছি, দেখো এখানে সিস্টেমটা সেমই থাকে, একটা সাপোর্ট থাকবে, ঠিক আছে? এখানে ব্লক থাকবে, ঠিক আছে? আর পরপর পুলিগুলো জয়েন থাকবে। ধরো প্রথমে একটা পুলি আমি দেখালাম,
মাঝখানে এটা হচ্ছে অ্যাক্সেল, ঠিক আছে। আচ্ছা এই যে ব্লকটা, সেই ব্লকটা কিন্তু পুরো এই ব্লকটা কিন্তু জয়েন থাকবে, এই পুরো টোটাল ব্লকটা থাকবে, ঠিক আছে। এখানে ধরো একটা পুলি লাগানো আছে, ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানে অ্যাক্সেলটা, এই গ্রুভ রিম, ঠিক আছে। আচ্ছা এই ব্লকটা তুমি যদি আরেকটু এক্সটেন্ড করো, তাহলে এখানে ধরো আরেকটা পুলি তুমি ইউজ করেছো, এটা মাঝখানে অ্যাক্সেল, এরকম করে করে এটা গ্রুভ রিম, বুঝতে পেরেছো? এরকম করে করে কিন্তু অনেকগুলো পুলি জয়েন থাকে। আর এই দিক থেকে তোমার কী থাকবে, তুমি এই থেকে এটা নামাবে, এটা হচ্ছে চেনটা, ঠিক আছে। এই এই সিস্টেমটা হচ্ছে চেনটা, এই যে এখানে এফোর্টটা থাকবে, এফোর্টটা দিতে হবে, ক্লিয়ার হলো জিনিসটা। তো এই পুরো সিস্টেমটাকে বলা হয় তোমার কি, ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম। এখানে তোমার লোডটা থাকবে, এই এই লোড, ক্লিয়ার হলো। আচ্ছা নেক্সট চলে আসছি পুলির পরে আমরা পুলির ক্লাসিফিকেশানে, যে পুলি কী কী রকমের হতে পারে। দেখো পুলি মেনলি তোমার দু রকমের হয়, একটা হচ্ছে ফিক্সড পুলি, একটাকে বলা হয় ফিক্সড পুলি, ঠিক আছে, আরেকটাকে বলা হচ্ছে মুভেবল পুলি। মুভেবল পুলি, একটা হচ্ছে ফিক্সড পুলি, আরেকটা হচ্ছে মুভেবল পুলি। কী জিনিস দেখো দেওয়া আছে, কি লেখা আছে দেখো, ফিক্সড পুলিতে, ইন আ ফিক্সড পুলি দ্য পুলি ইজ অ্যাটাচ টু দ্য হুক অর আ ওয়াল অ্যান্ড ডাজেন্ট মুভ। মানে ফিক্সড পুলি মানে হচ্ছে এখানে কোনো রকম কোনো মুভমেন্ট হবে না, পুলিটা তোমার অ্যাটাচ করা থাকবে, যে কোনো হুকের সঙ্গে অ্যাটাচ থাকবে দেওয়ালের ওপরে, বা জাস্ট দেওয়ালের সঙ্গে ওটাকে তুমি অ্যাটাচ করে রাখবে উইথ দ্য হেল্প অফ হুক, যে কোনো একটা হুক দিয়ে দেওয়ালের সঙ্গে অ্যাটাচ করা থাকবে পুলিটাকে, কোনো রকম কোনো মুভমেন্ট হবে না, তাকে আমরা বলবো ফিক্সড পুলি, ঠিক আছে। আচ্ছা ইট চেঞ্জেস দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স বাট ডাজ নট অ্যাম্প্লিফাই ইট। মানে ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করতে পারবে কিন্তু সেটাকে অ্যাম্প্লিফাই করতে পারবে না। তার মানে কি, সেটার উপরে কোনো রকম কোনো এফেক্ট হবে না। অ্যাম্প্লিফাই করা মানে কি, তার উপর কোনো রকম কোনো এফেক্ট হবে না, যেহেতু পুলিটা মুভি করতে পারবে না, ওটাকে দেওয়ালের সঙ্গে উইথ দ্য হেল্প অফ হুক অ্যাটাচ করা আছে। তো ফোর্স ডিরেকশনটা পাল্টাতে পারবে কিন্তু ফোর্সের যে এফেক্টটা, সেই এফেক্টটা কিন্তু কাজ করবে না, ওটাকেই বলা হচ্ছে অ্যাম্প্লিফাই করা, যেহেতু পুলিটা মুভ করবে না, ফিক্স পুলি এটা, ঠিক আছে। আচ্ছা ওয়েল অ্যান্ড ফ্ল্যাগ পোল আর এক্সাম্পল অফ ফিক্স পুলি। তাহলে ফিক্স পুলির এক্সাম্পল কি, ওয়েল আর ফ্ল্যাগ পোল, এই দুটো হচ্ছে ফিক্স পুলির এক্সাম্পল। কারণ এই পুলি কি, এই পুলিটা অ্যাটাচ করা থাকে। তুমি ওয়েলে দেখো, কুয়োতে দেখো, কুয়োতে কী থাকে, এই যে পুলিটা ইউজ করা হয়, সেই পুলিটা কিন্তু ওপরে একটা এরকম বার থাকে বা রড থাকে, তার সঙ্গে কিন্তু এটা ঝোলানো থাকে পুলিটা, মানে ফিক্স থাকবে, বুঝতে পারলে। ফ্ল্যাগ পোলেও সেম, ফ্ল্যাগের যে রোপটা, সেই রোপের সঙ্গে কিন্তু ফিক্স করা থাকে, বুঝতে পারলে, উইথ দ্য হেল্প অফ হুক ফিক্স করা থাকে। তো এই দুটো হচ্ছে তোমার ফিক্স পুলি। আচ্ছা আর কি দিয়েছে, দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ আ ফিক্স পুলি ইজ ইকুয়াল টু 1। তাহলে জেনে রাখো ফিক্স পুলির মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু একের সঙ্গে ইকুয়াল হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবে, ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হবে কিন্তু কোনো রকম ফোর্সের এফেক্টটা তুমি পাবে না, যার জন্য এফোর্ট আর লোডটা কিন্তু সেম হয়ে যাবে। আর এফোর্ট আর লোড যদি সেম হয় তার মানে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু 1। তাহলে দেখো কী লেখা আছে, ফিক্স পুলির মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লোড। যে লোডটা ঝোলানো থাকে সেই লোডের যা ওয়েট হবে আর তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো পুলিটার উপরে, দুটোই ইকুয়াল, তার মানে এফোর্ট ইকুয়াল টু লোড, ওই জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু 1 ফিক্স পুলির, বুঝতে পারলে। আচ্ছা চলে আসি এরপর আমরা মুভেবল পুলিতে। আচ্ছা নামটা দেখিয়ে বুঝতে পারছো, মুভেবল পুলি। মুভেবল পুলি মানে কি, এই পুলিটা কিন্তু মুভ করবে, এই যে মুভেবল পুলি, এই পুলিটা কিন্তু তোমার মুভ করবে। দেখো কী লেখা আছে, মুভেবল পুলি মুভস উইথ দ্য লোড। লোড যেরকম মুভ করবে মুভেবল পুলিও কিন্তু মুভ করবে। লোডটা কেন মুভ করবে, বিকজ তুমি এফোর্ট দিচ্ছ, মানে ফোর্স অ্যাপ্লাই করছো, ওই জন্য লোডটা মুভ করছে। আর লোড মুভ করলে পুলিও মুভ করবে, তখন সেটাকে আমরা কী বলবো, মুভেবল পুলি বলবো। কী লেখা আছে দেখো, দ্য অ্যাডভান্টেজ অফ দ্য পুলি ইজ দ্যাট ইট রিডিউসেস দ্য এফর্ট ইউজ টু পুল দ্য লোড। তাহলে মুভেবল পুলির অ্যাডভান্টেজ কী না, মুভেবল পুলির অ্যাডভান্টেজ হচ্ছে এই এফর্টটাকে কিন্তু কমিয়ে দেবে। তুমি যখন লোডটাকে তুলবে তোমার এফর্টটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, বুঝতে পারলে, এফর্টটা কমে যাবে, মানে কম এফর্টেই তুমি কিন্তু লোডটাকে তুলতে পারবে, ঠিক আছে। আচ্ছা দ্য মুভেবল পুলি অ্যালাউজ দ্য এফর্ট টু বি লেস দ্যান দ্য ওয়েট অফ দ্য লোড। এখানে কি, লোডের যে ওয়েট, ঠিক আছে, এখানে দেখো লেখা আছে দ্য মুভেবল পুলি অ্যালাউজ দ্য এফর্ট টু বি লেস দ্যান দ্য ওয়েট অফ দ্য লোড, মানে এফর্টটা এখানে লোডের থেকে কম হবে। মুভেবল পুলির ক্ষেত্রে এফর্টটা লোডের থেকে কম হবে, বুঝতে পারলে। ফিক্স পুলির ক্ষেত্রে কি, এফর্টটা লোডের সঙ্গে ইকুয়াল ছিল, ওই জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু 1, কিন্তু মুভেবল পুলির ক্ষেত্রে এফর্টটা কিন্তু লোডের থেকে কম হবে, তার মানে কি লোডটা বেশি হবে। কথাটা বোঝা গেল, এফর্টটা যদি লোডের থেকে কম হয় তার মানে লোডটা তোমার বেশি হবে। আচ্ছা লেস এফর্ট ইজ নিডেড টু পুল দ্য লোড, মানে তুমি মিনিমাম এফর্ট অ্যাপ্লাই করেই কিন্তু লোডটাকে তুলতে পারবে উইথ দ্য হেল্প অফ মুভেবল পুলি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ মেকানিক্যাল তোমার মুভেবল পুলির। ডিসঅ্যাডভান্টেজ কী, দেখো ডিসঅ্যাডভান্টেজ কী লেখা আছে, বাট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ আ মুভেবল পুলি ইজ দ্যাট ওয়ান হ্যাজ টু পুশ অর পুল দ্য পুলি আপ অ্যান্ড ডাউন, মানে পুলিটাকে তোমাকে মুভ করতে হবে
ফোর্স অ্যাপ্লাই করে পুলিটাকে আপ অ্যান্ড ডাউন মুভ করতে হবে, কারণ পুলিটা তো ফিক্স নয়, পুলিটা তো মুভেবল পুলি, যার জন্য তোমায় কিন্তু পুলটা ইউজ করার সময় প্রপার ওয়েতে সেটাকে সেট করে নিতে হবে, পুশ বা পুল করে, মানে ফোর্স অ্যাপ্লাই করে। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ তো একটু আগে বললাম, উইথ দ্য মিনিমাম এফোর্ট অ্যাপ্লাই করে তুমি কিন্তু যে কোনো হেভি অবজেক্ট তুলতে পারবে, মানে এফোর্টটা এখানে লোডের ওয়েটের থেকে কম। ক্লিয়ার হলো? আচ্ছা, এক্সাম্পল কী দিয়েছে দেখো, মুভেবল পুলের এক্সাম্পল হচ্ছে যেমন ধরো ক্রেন, ব্লক অ্যান্ড ট্যাকেল পুলি। এই যে ব্লক অ্যান্ড ট্যাকেল পুলি, যা তোমাকে একটু আগে বললাম, এই যে এই সিস্টেমটা কম্বিনেশন অফ পুলি, এটা অ্যাকচুয়ালি ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম, এটা কিন্তু অ্যাজ এ এক্সাম্পল অফ মুভেবল পুলি, বুঝতে পারলে? তারপরে ধরো তোমার ক্রেন আছে, ঠিক আছে, সেলিং বোটস আছে, এগুলো প্রত্যেকটা তোমার হচ্ছে মুভেবল পুলির এক্সাম্পল। বুঝে দেখবে এক্সাম্পল দেওয়া আছে, ক্রেন আছে, তারপরে সেলিং বোটসে যে পুলি ইউজ করা হয় সেটাও তোমার মুভেবল পুলি। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এইগুলো তোমার পুলির পার্ট। তাহলে আমরা সিম্পল মেশিনের ইনক্লাইন প্লেনটা পড়লাম আর পুলি পড়লাম। এরপর আমরা চলে আসবো স্ক্রু। থার্ড যে সিম্পল মেশিন সেটা হচ্ছে স্ক্রু। দেখো স্ক্রু কি বলেছে, আ স্ক্রু ইজ অ্যান ইনক্লাইন্ড প্লেন wound around a rod spirally making a number of turns on it. স্ক্রু সবাই তোমরা মোটামুটি দেখেছো, একটা ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে, যেটা তোমার ইয়ে করা থাকবে, একটা ইনক্লাইন্ড প্লেন উন্ড অ্যারাউন্ড আ রড, রডের চারিদিকে একটা কী করা থাকে, উন্ড করা থাকে, বুঝতে পারলে? বেসিক্যালি স্ক্রু দেখতে কীরকম হয়, যে কোনো স্ক্রু দেখতে তোমার এরকম হয়, ঠিক আছে, এর চারিদিকে এরকম করে স্পাইরাল সিস্টেমে ওয়্যার জড়ানো থাকে, ঠিক আছে, সেটাকে আমরা স্ক্রু বলি। তো বেসিক্যালি এখানে দেখো কী দিয়েছে স্ক্রুতে, না আ স্ক্রু ইজ অ্যান ইনক্লাইন্ড প্লেন উন্ড অ্যারাউন্ড আ রড স্পাইরালি মেকিং আ নাম্বার অফ টার্নস অন ইট। ইট ইজ কমনলি ইউজড ফর হোল্ডিং থিংস টুগেদার অ্যান্ড লিফটিং মেটেরিয়ালস। মানে যে কোনো মেটেরিয়াল, এই যে স্ক্রুটা দেখছো, এই স্ক্রুটা কিন্তু অ্যাজ আ তোমার কোথায় ইউজ হয়, মানে যে কোনো দুটো অবজেক্টকে বা যে কোনো দুটো তোমার সাবস্টেন্সকে হোল্ড করার জন্য ইউজ করা হয়, মানে আটকে রাখা থাকে উইথ দ্য হেল্প অফ দিস স্ক্রু, ঠিক আছে। আর কোথায় ইউজ করা হয় না, লিফটিং মেটেরিয়াল, যে কোনো হেভি মেটেরিয়াল তোলার জন্য। আচ্ছা, সাম ইম্পর্টেন্ট টার্ম অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্ক্রু আর থ্রেডস, লিড অ্যান্ড পিচ। তিনটে এখানে তোমার টার্ম দিয়েছে, যেটা স্ক্রুয়ের সঙ্গে তোমাকে পড়তে হবে। তিনটে টার্ম, একটা হচ্ছে থ্রেড, একটা হচ্ছে লিড, একটা হচ্ছে পিচ। তাহলে বেসিক্যালি আমরা স্ক্রু কী পড়লাম না, স্ক্রু হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, ইট ইজ উন্ড অ্যারাউন্ড আ রড স্পাইরালি মেকিং আ নাম্বার অফ টার্নস, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা থ্রেড। থ্রেড কি? থ্রেডস আর দ্য উইন্ডিংস অফ আ স্ক্রু, মানে এই যে ঘোরানো দেখছো না, এই যে নাম্বার অফ টার্নস যেগুলো দেখছো, এটাকে বলা হয় থ্রেড, বুঝতে পারলে? এই যে আমি এইমাত্র তোমাকে দেখালাম যে অ্যাকচুয়ালি স্ক্রুটা কি, একটা ইনক্লাইন্ড প্লেন উন্ড অ্যারাউন্ড আ রড স্পাইরালি মেকিং নাম্বার অফ টার্নস। এই যে নাম্বার অফ টার্নস দেখাচ্ছে, এই যে এই নাম্বার অফ টার্নস, এটাকে বলা হয় থ্রেড, বুঝতে পারলে? যেটাকে ল্যাঙ্গুয়েজে বলে উইন্ডিংস অফ আ স্ক্রু, মানে নাম্বার অফ টার্নস, উইন্ডিংস অফ আ স্ক্রু, ঠিক আছে। আচ্ছা, এরপর কী দিয়েছে, দ্য লিনিয়ার ডিস্টেন্স কভার্ড বাই দ্য স্ক্রু ইন ওয়ান কমপ্লিট টার্ন 360 ডিগ্রি ইজ কল্ড ইটস লিড। লিনিয়ার ডিস্টেন্স কভার্ড বাই দ্য স্ক্রু, এই যে এই যে জিনিসটাকে আমরা ঘোরাচ্ছি, এই ধরো স্ক্রু আছে তো, এটা ধরো হচ্ছে স্ক্রু, ঠিক আছে, এই যে ঘোরাচ্ছি এটাকে বলা হয় থ্রেড। এবার এই যে থ্রেডটাকে তুমি যদি ওপেন করো, মানে এটা তো একটা বেসিক্যালি একটা ওয়্যারের মতো, তো এই থ্রেডটাকে তো নাম্বার অফ টার্নস দিয়ে এরকম করে করে পেঁচানো আছে স্ক্রুয়ের গায়ে, তো এটাকে যদি আমরা ওপেন করি তাহলে কি এটা এরকম ওয়্যারের মতো পাবো। তো এই যে লিনিয়ার ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে তোমার কি, লিড। মানে যখন এই থ্রেডটাকে ওপেন করা হবে, থ্রেডটা তো অ্যাকচুয়ালি ওয়্যারের মতো জড়ানো থাকে, এই থ্রেডটাকে যখন ওপেন করা হবে তখন এটা কি একটা নর্মাল প্লেন স্ট্রেট ওয়্যারের মতো হয়। তো এই যে লিনিয়ার ডিস্টেন্সটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি যে লিনিয়ার ডিস্টেন্স, যখন এটাকে রোটেট করা আছে পুরো 360 ডিগ্রি যখন রোটেট করা আছে, সেটাকে যখন আমরা খুলবো তখন এটা কিন্তু একটা প্লেন স্ট্রেট ওয়্যারের মতো হয়। এই যে লিনিয়ার ডিস্টেন্সটা, সেই লিনিয়ার ডিস্টেন্সটাকে বলা হচ্ছে লিড। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে থ্রেড হলো, লিড হলো। এরপরে আসছি আমরা পিচ। লিডটা কী করে না, লিড ডিটারমাইন্স দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ দ্য স্ক্রু। তাহলে এটা লিডের কাজ, পড়ে নেবে লিডটা কী কাজে ইউজ করা হয় না, লিড ডিটারমাইন করে স্ক্রুয়ের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, এটা হচ্ছে লিডের কাজ, ঠিক আছে। আচ্ছা, দ্য স্মলার দ্য লিড দ্য হায়ার ইজ দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। যত এই লিডটা ছোটো হবে, মানে যত এই ওয়্যারটার ডিস্টেন্সটা কম হবে, ছোটো হবে, তত মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হবে। দ্য স্মলার দ্য লিড দ্য হায়ার ইজ দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। আচ্ছা, দ্য পিচ অফ আ স্ক্রু ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাডজেসেন্ট থ্রেড। পিচ মানে হচ্ছে দুটো অ্যাডজেসেন্ট থ্রেডের মধ্যে ডিস্টেন্স, তাকে পিচ বলা হয়, ঠিক আছে। কীরকম জিনিসটা না, এই যে ধরো এরকম করে টার্ন রয়েছে, যেটাকে আমরা থ্রেড বলি। এবার অ্যাডজেসেন্ট থ্রেডের মধ্যে ডিস্টেন্স, তার মানে হচ্ছে এই যে এই একটা থ্রেড আছে আর নিচেরটা একটা থ্রেড আছে, তাহলে এই যে এই থ্রেডটা আর এই থ্রেডটা, এদের মাঝখানের যে ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে পিচ,
এটা হচ্ছে তোমার পিচ, বুঝতে পারলে? কারণ এই থ্রেডটার অ্যাডজেসেন্ট থ্রেড হচ্ছে এইটা, তাহলে দুটো অ্যাডজেসেন্ট থ্রেডের মাঝের যে ডিস্টেন্সটা তাকে বলা হচ্ছে পিচ, মানে এটাকে বলা হয় পিচ, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আচ্ছা, লাইক অ্যান ইনক্লাইন প্লেন আর স্ক্রু ইজ অলসো আ ফোর্স মাল্টিপ্লায়ার, স্ক্রুটাকেও কিন্তু ফোর্স মাল্টিপ্লায়ার বলা হয়। তার মানে কি এখানেও মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমার একের থেকে বেশি, ওই জন্যই ফোর্স মাল্টিপ্লায়ার কাজ করবে। কারণ আমরা একটু আগে ইনক্লাইন প্লেন পড়লাম, সেই ইনক্লাইন প্লেন আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী পেয়েছিলাম? গ্রেটার দ্যান 1। তার মানে কি লোডটা বেশি এফর্টের থেকে, ওই জন্যই ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করেছিল। তো এখানে স্ক্রুতেও তাই সেম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমার একের থেকে বেশি হবে, মানে এফর্ট লেস দ্যান লোড, তার মানে এটাও তোমার অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার কাজ করবে, লাইক ইনক্লাইন প্লেন। আচ্ছা, কী লেখা আছে দেখো, ইট টেক্স লেস এফর্ট টু ইনসার্ট আ স্ক্রু ইন আ পিস অফ উড দ্যান টু ইনসার্ট আ নেল ইন ইট, মানে খুব কম এফর্টে তুমি কিন্তু একটা ব্লক অফ উডে এই স্ক্রুটা ঢোকাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ইউজিং আ স্ক্রু টু থিংস ক্যান বি ইন্টারলকড ইন সাচ আ ওয়ে দ্যাট দে কান্ট বি ফোর্সড টু গেট অ্যাপার্ট, মানে দুটো ধরো উডেন ব্লক হতে পারে বা দুটো যে কোনো অবজেক্ট হতে পারে, তুমি যদি এই দুটোকে মানে ইন্টারলক করতে চাও, একটার সঙ্গে একটা যদি জুড়ে দিতে চাও বা ইন্টারলক করতে চাও, তাহলে কিন্তু স্ক্রু দিয়ে ইন্টারলকটা আমরা করতে পারবো। এই স্ক্রু ইউজ করে কি তুমি এখানে একটা ড্রিল করবে, এখানে একটা ড্রিল করবে, মানে ফুটো করবে, দিয়ে একটা স্ক্রু সেই সাইজের কিন্তু এখানে লাগিয়ে দুটোকে জয়েন করে দেবে, স্ক্রু ড্রাইভার দিয়ে জয়েন করে দেবে, তাহলে কি ইন্টারলকড হয়ে গেল। তার মানে কীভাবে ইন্টারলকড হলো? উইথ দ্য হেল্প অফ স্ক্রু। ক্লিয়ার হলো? তাহলে যে কোনো দুটো অবজেক্টকে আমরা ইন্টারলক করতে পারি উইথ দ্য হেল্প অফ স্ক্রু, উইথ আ মিনিমাম এফর্ট, কম এফর্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কী দিয়েছে, হেন্স দ্য স্ক্রু অ্যাক্ট অ্যাজ আ ফ্যাশনার, ফর এক্সাম্পল বোল্ট, স্ক্রু ক্যাপ, বটল, জার, এটসেট্রা। আর স্ক্রু জ্যাক হুইচ ইজ অলসো আ স্ক্রু ইজ ইউজ টু লিফট আ কার। দেখো এখানে স্ক্রুয়ের ডিফারেন্ট ভ্যারাইটি দিয়েছে, কী কী রকমের স্ক্রু হতে পারে দেখো এখানে দেওয়া আছে। স্ক্রুটা কী হিসেবে কাজ করে? অ্যাজ আ ফ্যাশনার কাজ করে। ফর এক্সাম্পল যেমন ধরো বোল্ট হতে পারে, স্ক্রু হতে পারে, স্ক্রু ক্যাপ হতে পারে, এগুলো প্রত্যেকটা স্ক্রুয়ের ডিফারেন্ট প্যাটার্ন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার স্ক্রু, কিন্তু ডিফারেন্ট প্যাটার্ন, বুঝতে পারলে? তো বেসিক্যালি আমরা স্ক্রুটা কী দেখলাম না, স্ক্রুটা তোমার ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, আর কি এর মেন ফাংশন, যে কোনো দুটো অবজেক্টকে তুমি ইন্টারলক করতে পারবে উইথ দ্য হেল্প অফ স্ক্রু, যার মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বেশি, কারণ মিনিমাম এফোর্টে আমরা এই স্ক্রুটা ইউজ করতে পারবো, যেখানে লোডটা বেশি হবে এফোর্টটা কম হবে, তার মানে ইট উইল অ্যাক্ট অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার, বুঝতে পারলে? আচ্ছা, এরপর আমরা চলে আসছি হুইল অ্যান্ড অ্যাক্সেল। নেক্সট আমরা চলে আসবো হুইল অ্যান্ড অ্যাক্সেল। নেক্সট তোমাদের সিম্পল মেশিন, মোস্ট প্রবাবলি হুইল অ্যান্ড অ্যাক্সেল। দেখো হুইল অ্যান্ড অ্যাক্সেল কি বইয়ে দেখো দেওয়া আছে, হুইল অ্যান্ড অ্যাক্সেল সিস্টেমটা এখানে দিয়েছে। দেখো হুইল অ্যান্ড অ্যাক্সেলটা কী বলেছে, কী লেখা আছে দেখো বইতে, আ হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট কনসিস্ট অফ আ হুইল অ্যাটাচ টু আ সিলিন্ড্রিক্যাল রড অর শ্যাফট কল্ড দ্য অ্যাক্সেল। মানে একটা এরকম রড থাকবে, এরকম একটা রড থাকে, ঠিক আছে, আয়রন রড, ঠিক আছে, এর সঙ্গে কিন্তু একটা এরকম হুইলের মতো সার্কুলার পার্ট কিন্তু অ্যাটাচ করা থাকে, বুঝতে পারলে? এইটা তোমার রোটেট করবে, বুঝতে পারলে? এটা তোমার রোটেট করবে, এটাকে বলা হচ্ছে হুইল, ঠিক আছে? আর এই যে রডটা দেখছো এটা কিন্তু অ্যাক্সেল হিসেবে কাজ করবে, এটা অ্যাক্সেল হিসেবে কাজ করবে, মানে উইথ দ্য হেল্প অফ অ্যাক্সেল এই হুইলটা কিন্তু রোটেট করতে পারবে, তার জন্য পুরো সিস্টেমটাকে হুইল অ্যান্ড অ্যাক্সেল বলে। তাহলে হুইল অ্যাক্সেল হচ্ছে একটা বেসিক্যালি একটা অ্যারেঞ্জমেন্ট, যেখানে তোমার একটা হুইল থাকবে আর এটা এরকম আয়রন রড থাকবে যারা অ্যাক্সেলের মতো কাজ করবে, সিলিন্ড্রিক্যাল রড থাকবে, এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে, পুরো সিস্টেমটাকে হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, কী লেখা আছে, দ্য হুইল অ্যান্ড দ্য অ্যাক্সেল মাস্ট মুভ টুগেদার টু ফর্ম সিম্পল মেশিন। মানে এই হুইল আর অ্যাক্সেলটাই কিন্তু একসাথেই মুভ করতে হবে, হুইলটাও মুভ করবে, অ্যাক্সেলটাও মুভ করবে, দুটো একসাথে মুভ করবে, যদি দুটো একসাথে থামে দুটোই একসাথে থামবে, এই পুরো সিস্টেমটাই কিন্তু একসাথে কাজ করবে, বুঝতে পারলে? এই পুরোটাই একটা সিম্পল মেশিন। হুইলটা কিন্তু অ্যাক্সেল ছাড়া মুভ করবে না, আবার অ্যাক্সেলটা কিন্তু হুইল ছাড়া কাজ করবে না, দুটো কিন্তু একসাথে ঘুরবে, একসাথেই কাজ করবে, পুরো সিস্টেমটাকেই বলা হয় হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট, এটা একটা সিম্পল মেশিন। আচ্ছা, দ্য এফোর্ট অ্যাপ্লাইড টু দ্য হুইল হেল্পস ইন ফর্মিং দ্য অ্যাক্সেল। কী লিখেছে দেখো, দ্য এফোর্ট অ্যাপ্লাইড টু দ্য হুইল হেল্পস ইন ফর্মিং অর ইন টার্নিং দ্য অ্যাক্সেল অ্যান্ড ভাইস ভার্সা। মানে হুইলে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেই ফোর্সটাই কিন্তু অ্যাক্সেলটাকে মুভ করতে হেল্প করবে, আবার অ্যাক্সেলে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো সেই ফোর্সটাই কিন্তু হুইলটাকে মুভ করতে হেল্প করবে। তার মানে কি, যদি অ্যাক্সেলে ফোর্স দাও তাহলে আলটিমেট কিন্তু অ্যাক্সেলটাও ঘুরবে, আর হুইলটা যেহেতু অ্যাক্সেলের সঙ্গে অ্যাটাচ আছে তাহলে হুইলটাও ঘুরবে। আবার তুমি যদি অ্যাক্সেলে ফোর্স না দিয়ে হুইলটাতে ফোর্স দাও তাহলে তো হুইলটা ঘুরবেই, সঙ্গে হুইলের সঙ্গে অ্যাক্সেলটাও অ্যাটাচ রয়েছে, তাহলে অ্যাক্সেলটাও মুভ করবে, তার মানে দুটোই একসাথে তোমার মুভ করবে। তুমি যে কোনো একটা যদি ফোর্স দাও সেটা তো ঘুরবেই, সঙ্গে আরেকটাও ঘুরবে, বুঝতে পারলে? আচ্ছা, এই পুরো সিস্টেমটাকে তাহলে কী বলা হয়, হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, কী লেখা আছে দেখো, দ্য হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট ইজ ইউজড ইদার অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার লাইক
in a doorknob or steering wheel or as a speed multiplier as in bicycle or tires of a car. তাহলে কোথায় কোথায় ইউজ করা হয় এই সিস্টেমটা? দেখো, তোমরা গাড়ির যে কোনো ফোর হুইলারের তুমি ইয়েটা মনে করো, স্টিয়ারিংটা মনে করো। স্টিয়ারিংটা কীরকম দেখতে হয়? গাড়ির যে স্টিয়ারিং, সেই স্টিয়ারিং কীরকম দেখতে হয়? ফোর হুইলারের স্টিয়ারিং কীরকম দেখতে হয়? এরকম দেখতে হয় না? এরকম একটা হুইলের মতো থাকে, ঠিক আছে? এখানে এরকম করে রিমের মতো লাগানো থাকে, এখানে ধরো সুইচ থাকলো, ইন্ডিকেটার থাকলো, এখানে হর্ন থাকে, আর তলার দিকে কী থাকে? এরকম একটা রডের মতো থাকে, দেখবে তলার দিকে, যেখানে ব্রেক ফ্রেক সমস্ত কিছু সিস্টেম লাগানো থাকে। তাহলে এই পুরো জিনিসটাকে কী বলা হচ্ছে? স্টিয়ারিং বলা হয়। এই স্টিয়ারিংয়ের জন্য আমরা কী করতে পারি? গাড়ির যে চাকাটা, সেই চাকাটা কিন্তু মুভ করতে পারি, লেফট রাইট মুভমেন্ট হয়। প্লাস তোমার ব্রেক থাকবে, অনেক কিছু ক্লাচ থাকে, আরও অনেক কিছু ফাংশন থাকে, তোমার সুইচ, ইন্ডিকেটার, হর্নের সুইচ, এগুলো সব অ্যাটাচ করা থাকে। তো এই পুরো সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি হুইল অ্যান্ড অ্যাক্সেলের মতো কাজ করে, বুঝতে পারো? তুমি যখনই স্টিয়ারিংটা বাঁ দিক ডান দিক ঘোরাবে, তার সঙ্গে এই যে অ্যাক্সিলটা যেটা কানেক্ট রয়েছে, সেটাও কিন্তু ঘুরবে। আর অ্যাক্সিলটার সঙ্গে কার কানেকশন রয়েছে? আলটিমেট চাকার কানেকশন রয়েছে, হুইলের কানেকশন রয়েছে গাড়ির, তো সেটাও লেফট রাইট মুভ করবে। তার মানে কি, যে কোনো একটাকে তুমি মুভ করতে পারবে না। হুইলটাকে মুভ করলে অ্যাক্সিলও মুভ করবে, অ্যাক্সিলটাকে মুভ করলে হুইলও মুভ করবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে যে স্টিয়ারিং, গাড়ির যে স্টিয়ারিং, সেই স্টিয়ারিং কিন্তু এই হুইল অ্যান্ড অ্যাক্সেলের এক্সাম্পল। এবং এই স্টিয়ারিং হুইল কিন্তু ইউজ করা হয় কি? অ্যাজ আ স্পিড মাল্টিপ্লায়ার। কারণ তুমি যত স্পিডটা বাড়াতে চাইবে, তোমার কিন্তু গাড়ির যে স্পিডটা তুমি যদি বাড়াও, সেই স্পিডটা কন্ট্রোল করবে কী করে? গাড়িটাকে এই স্টিয়ারিং দিয়েই কন্ট্রোল করতে হবে, লেফট রাইট মুভ করতে হবে গাড়িটাকে, প্রয়োজনে ব্রেক করতে হবে। তার মানে কি, তুমি স্পিডটা কন্ট্রোল করতে পারবে ইউজিং দি স্টিয়ারিং হুইল। তো ওই জন্য স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে এই স্টিয়ারিং হুইল, ঠিক আছে? আর ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কখন কাজ করবে না? ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, দেখো লেখা আছে তোমার কোথায়, ডোর নব, ঠিক আছে? ডোর নবে কাজ করে, ঠিক আছে? তারপর ধরো এই যে ডোর নব, আমরা যে দরজায় যে ডোর নব ইউজ করা হয়, এই ডোর নবে এটা কিন্তু ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। ফোর্স মাল্টিপ্লায়ার, হুইল অ্যাক্সেল কিন্তু ডোর নব যেটা দেখো লেখা আছে এখানে দেখবে তোমাদের বইতে এক্সাম্পল এখানে লেখা রয়েছে। কি লেখা আছে দেখো? ইট ইজ ইউজড অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার লাইক ইন আ ডোর নব অর স্টিয়ারিং হুইল। ডোর নবে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, আর স্টিয়ারিং হুইলেও ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। কিন্তু স্টিয়ারিং হুইলটা তুমি যখন গাড়িতে ইউজ করবে, মানে গাড়ির স্টিয়ারিং হুইল যখন বলবে, তখন কিন্তু সেটা ফোর্স মাল্টিপ্লায়ার হবে না, তখন সেটা কিন্তু কী হয়ে যাবে? স্পিড মাল্টিপ্লায়ার। নর্মাল স্টিয়ারিং তুমি যদি বলো, সেই স্টিয়ারিং কিন্তু ফোর্স মাল্টিপ্লায়ার কাজ করে, ঠিক আছে? কিন্তু যদি গাড়ির স্টিয়ারিং হুইল বলা হয় পার্টিকুলারলি, মানে কোনো বাইসাইকেলের হতে পারে, কোনো গাড়ির হতে পারে স্টিয়ারিং হুইল, তখন কিন্তু সেটা হয়ে যাবে কিন্তু স্পিড মাল্টিপ্লায়ার। কথাটা বুঝতে পারলে? তো এই হয়ে গেল তোমার কিন্তু স্টিয়ারিং হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এরপর দেখো কী লেখা আছে? হোয়েন দিস অ্যারেঞ্জমেন্ট ইজ ইউজড অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার অন টার্নিং আ লার্জ হুইল, দ্য অ্যাক্সেল মুভস উইথ মোর ফোর্স। মানে আমরা কি দেখলাম? এই যে হুইল অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্টটা, এটা কিন্তু স্পিড মাল্টিপ্লায়ার হিসেবেও কাজ করতে পারে, ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবেও কাজ করতে পারে। ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কিসে কাজ করে? ডোর নবে কাজ করে, আর তোমার ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে ডোর নবে কাজ করে, আর তোমার স্টিয়ারিংয়ে কাজ করে। কিন্তু স্টিয়ারিংটাকে তুমি যদি গাড়িতে ইউজ করো বা কোনো বাইসাইকেলে ইউজ করো, তখন সেটা কিন্তু স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। মোট কথা হচ্ছে, হুইল অ্যাক্সেল আমরা দুরকমভাবে ইউজ করতে পারি, ফোর্স মাল্টিপ্লায়ার ইউজ করতে পারি, স্পিড মাল্টিপ্লায়ার ইউজ করতে পারি। তো যখন এই হুইল অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্টটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ করা হয় অন টার্নিং দ্য লার্জ হুইল, তাহলে অ্যাক্সিলটাও কিন্তু মুভ করবে, হুইলের সাথে সাথে অ্যাক্সিলটাও কিন্তু মুভ করবে উইথ মোর ফোর্স। যত বেশি ফোর্স দেবে, তত অ্যাক্সিলটা ঘুরবে, যত অ্যাক্সিলটা ঘুরবে, তত তোমার হুইলটা ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, ইন দিস ওয়ে ওয়ান ক্যান টার্ন হেভি অবজেক্ট বাই স্পিনিং আ হুইল attached to an axle which in turn is connected to the heavy object. তাহলে যদি এটা, যেহেতু এটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে হুইল অ্যান্ড অ্যাক্সেল, তাহলে যে কোনো হেভি অবজেক্টকে আমরা যদি অ্যাক্সেলের সঙ্গে অ্যাটাচ করে দিই, আর উপরে একটা হুইল লাগানো থাকে, হুইলটাকে যত আমরা ঘোরাবো, তত অ্যাক্সেলটা ঘুরবে, অ্যাক্সেলটার সঙ্গে অবজেক্টটা অ্যাটাচ করা আছে, তাহলে অবজেক্টটাও ঘুরবে। তার মানে কি, যে কোনো হেভি অবজেক্ট আমরা কিন্তু হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্টে আমরা কিন্তু সেটাকে মুভ করতে পারবো। কীভাবে মুভ করবো না? এই অ্যাক্সেলটার সঙ্গে তোমাকে অবজেক্টটা কানেক্ট করতে হবে, বুঝতে পারলে? তাহলে আর উপরে একটা হুইল অ্যাটাচ থাকবে, তাহলে হুইলটাকে আমরা যত মুভ করবো, মানে হুইলে যত ফোর্স দেবো, তত অ্যাক্সিলটা ঘুরবে, আর অ্যাক্সিলটার সঙ্গে তো অবজেক্ট অ্যাটাচ করা থাকবে, তাহলে অ্যাক্সিলটা যদি ঘুরে, তাহলে অবজেক্টটাও ঘুরবে। তার মানে কি, অবজেক্টটাকে আমরা কিন্তু মুভমেন্ট করতে পারবো, যে কোনো হেভি অবজেক্ট, উইথ দ্য হেল্প অফ হুইল অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পারলে? যেরকম এক্সাম্পল কী হতে পারে, যেমন ধরো স্টিয়ারিং হুইল। এই যে স্টিয়ারিং হুইল তোমাকে যেটা বলে, যেটা গাড়িতে ইউজ হয়, স্টিয়ারিং হুইলে আমরা কী করবো? পুরো একটা গোটা গাড়িটাকে কিন্তু আমরা মুভ করতে পারবো। তুমি ভালো করে ভেবে দেখো, যে কোনো বাস বলো, ট্রাক বলো, যে কোনো ফোর হুইলার বলো, সব জায়গাতেই কিন্তু স্টিয়ারিং হুইলটা আছে, তাই না? তো এই স্টিয়ারিং আমরা কন্ট্রোল করে কী করতে পারি? পুরো গাড়িটা কিন্তু মুভ করতে পারবো, পুরো গাড়ির মুভমেন্টটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে, তাই না? তো স্টিয়ারিং হুইল ওই জন্যই তোমার স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, আবার ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবেও কাজ করতে পারে। কিন্তু স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে তখনই কাজ করবে যদি তুমি এটা গাড়িতে ইউজ করো, বুঝতে পারলে? আর ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কখন কাজ করবে? যদি তুমি গাড়িতে ইউজ না করে অন্য কোনো জায়গায় ইউজ করো,
স্টিয়ারিং হুইল, ধরো কোনো অবজেক্ট মুভ করবে, কারণ স্টিয়ারিং হুইল তো অ্যাকচুয়ালি হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট। স্টিয়ারিং হুইল ইজ নাথিং বাট ইট ইজ এন হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট। তো স্টিয়ারিং হুইল দিয়ে তুমি যখন কোনো অবজেক্টের মুভমেন্ট করবে, হেভি অবজেক্ট, তখন কিন্তু সেটা আবার ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। কথাটা বোঝা গেল? আর যেহেতু তুমি গাড়িতে ইউজ করছো, গাড়ির স্পিডটা কন্ট্রোল করছো উইথ দ্য হেল্প অফ দি স্টিয়ারিং হুইল, ওই জন্য স্টিয়ারিং হুইল গাড়িতে জেনারেলি স্পিড মাল্টিপ্লায়ার হিসেবেই কাজ করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এরপর দেখো কী লেখা আছে, in the other case when the axle is turned the wheel turns is really fast like in the tire of a car bus etc. যখন অ্যাক্সেলটা ঘোরানো হয় তখন কিন্তু হুইলটাও ঘুরবে, কারণ আমরা তো একটু আগে বললাম যে হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্টে কিন্তু হুইলটার সাথে সাথে অ্যাক্সেলটাও ঘুরে। যে কোনো একটা ঘুরবে আর একটা থামবে, এটা কিন্তু হয় না, দুটোই একসাথে ঘুরবে, দুটোই একসাথে রোটেট করে। তাহলে কী লিখেছে দেখো, ইন দ্য আদার কেস when the axle is turned, যখন এই অ্যাক্সেলটা ঘোরানো হয় তখন কিন্তু হুইলটাও তাড়াতাড়ি ঘুরবে। যেরকম ধরো গাড়ির টায়ার বা যে কোনো বাসের টায়ার বা বাসের চাকা, তুমি যখন অ্যাক্সেলটায় ঘোরাও তখন হুইলটাও ঘোরে, চাকাটাও ঘোরে, আবার উপরে যে এই যে স্টিয়ারিংটা, সেই স্টিয়ারিংটাও ঘুরবে। ঠিক আছে? আচ্ছা, আর কি এক্সাম্পল হতে পারে হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্টে? দেখো লেখা আছে স্ক্রু ড্রাইভার হতে পারে হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্টে। এই লেখা আছে সাম আদার এক্সাম্পলস অফ হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট আর আ ফেরিজ হুইল, আর স্ক্রু ড্রাইভারও কিন্তু হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট হিসেবে কাজ করে। তুমি দেখো স্ক্রু ড্রাইভার দিয়ে যখন কোনো একটা স্ক্রুয়ের উপরে ধরো একটা ধরো স্ক্রু রয়েছে, এই স্ক্রুয়ের উপরে তুমি কী করবে, স্ক্রুটাকে ধরো টাইট করবে, যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুটাকে টাইট করবে। তো কী করে টাইট করবে, উপরে স্ক্রু ড্রাইভারটা লাগাবে, দিয়ে স্ক্রু ড্রাইভারটাকে কি এরকম করে ঘোরাবে, তারপরে স্ক্রু ড্রাইভারটার এই যে রডটা, এই রডটা কি অ্যাক্সেলের মতো কাজ করবে, আর ওপরে তুমি এরকম করে ঘোরাচ্ছ, ওটা কীভাবে কাজ করবে, হুইলের কাজ করবে। তারপরে টোটাল সিস্টেমটা কী হলো, হুইল অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট। তাহলে স্ক্রু ড্রাইভারও কিন্তু হুইল অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট হিসেবে কাজ করে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কী সিম্পল মেশিন পড়লাম আজকে? ইনক্লাইন প্লেন পড়লাম, ঠিক আছে, পুলি পড়লাম, স্ক্রু পড়লাম, এই তিনটে আমরা পড়লাম, আর হুইল অ্যাক্সেল পড়লাম, চারটে পড়লাম। তোমাদের আর দুটো বাকি রইলো সিম্পল মেশিন, একটা হচ্ছে ওয়েজ, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব ওয়েজটা, ঠিক আছে। আর একটুখানি বাকি রয়েছে, ওটা পড়লে কিন্তু আমাদের সিম্পল মেশিন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত ডিসকাশন করলাম। নেক্সট ক্লাসে আমরা আরেকটা সিম্পল মেশিন বাকি আছে, সেটা হচ্ছে ওয়েজ, সেই ওয়েজটা ডিসকাস করবো। তারপর একটা টপিক বাকি আছে, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, এফিসিয়েন্সি আছে মেশিনের, ওগুলো ডিসকাস করলেই চ্যাপ্টারটা শেষ। থ্যাংক ইউ।